ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। দেশের পুঁজিবাজারে গেল বৃহস্পতিবার সূচকের বড় উত্থান হয়েছে। এই দিন ডিএসই 124 পয়েন্ট বা 2.2% বেশি বেড়েছে, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেও লেনদেন চলছে ইতিবাচক ধারায়। এ ধারা অব্যাহত থাকলে আগ্রহ বাড়বে বিনিয়োগকারীদের। এসব বিষয় নিয়ে আজ আমাদের টালি খাতার আলোচনার বিষয় শেয়ার বাজারের লেনদেনের হঠাৎ উত্থান কেন। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লাডি এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালি খাতার আলোচনায়। প্রথমে আমি একটু আহমেদ রশিদ লালি আপনার কাছে একটু যেতে চাই। আজকে সকাল থেকে লেনদেন শুরু হয়েছে বেশ ইতিবাচক ধারায় এবং আমরা দেখতে পেয়েছি যে দুপুর 12টা পর্যন্ত প্রায় 500 কোটি টাকা লেনদেন কিন্তু হয়েছে। আসলে এর কারণটা কি বলে আপনি মনে করছেন? আজও তো বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। জি, ধন্যবাদ। দেখেন, কয়েকটা বিষয়, সেগুলো হলো যে আমাদের একটা বিষয় হলো যে সরকারি কর্মকর্তাদেরকে এই বাজারে বিনিয়োগ করার জন্য মোটামুটি একটা দিয়েছে। হ্যাঁ, সরকার একটা সিগন্যাল দিয়েছে। আচ্ছা, তারপরে আপনার যে ইয়েটা হচ্ছে সেটা হলো যে আমাদের এমন একটা প্রাইস লেভেল নিচে চলে আসছিল, যে কারণে মার্কেট একটা অটো সাপোর্ট কিন্তু মার্কেট পেয়েছে। তো কাজে এখন বাজারটা আমরা আশা করছি যে আরো কয়েকদিন দেখার পরে বোঝা যাবে যে বাজারটার গতি প্রকৃতি কি হতে পারে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আপনার পজিটিভ কিছু নিউজ আসছে। হ্যাঁ, এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছে সেখানে 2031 সালের মধ্যে জিডিপি টু ইনভেস্টমেন্টের অনুপাত 41% নিয়ে যাবার জন্য একটা চিন্তা ভাবনা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এবং সেখানের মধ্যে আমাদের পুঁজিবাজারকে চিহ্নিত করা হয়েছে একটা বিনিয়োগের উৎস হিসাবে পুঁজিবাজারকে চিহ্নিত করা হয়েছে। সো কাজেই এই এই জিনিসগুলা খুব পজিটিভলি আমরা দেখছি। এখন ধরেন বিনিয়োগ টু জিডিপি টু বিনিয়োগের হার আছে, আপনার ধরেন প্রাইভেট সেক্টরে যদি ধরেন তাহলে 23-24% মতো আছে। সো কাজেই যদি এটা 41% নিয়ে যেতে হয় এবং পুঁজিবাজারকে যদি উৎস হিসাবে ধরা হয়, তাহলে পুঁজিবাজারকে ভাইব্রেন্ট একটা বাজারে পরিণত করতে হবে এবং সরকার সেদিকে সচেষ্ট রয়েছে। সো কাজেই পলিসিগত ভাবেও কিন্তু সরকার যা যা সাপোর্ট দেওয়ার সেগুলো কিন্তু করছে। আমরা আশা করছি যে পুঁজিবাজার ভবিষ্যতে একটা ভালো দিকে। জি, আপনি যেমনটি বলছিলেন আসলে বিনিয়োগের উৎস হিসেবে এখন অনেকেই কিন্তু পুঁজিবাজারকে বেছে নিচ্ছেন এবং একই সাথে সরকারি বেশ কিছু সহায়তার কথা আপনি বলেছেন। আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে একটু যেতে চাই। উনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, আজকে সকাল থেকেই আমরা দেখেছি লেনদেন বেশ ইতিবাচক ধারায় চলছে এবং গত বৃহস্পতিবারে গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন যে এই যে লেনদেনের একটি ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে আজকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সকাল থেকে যেটা 500 বা 600 কোটি ধরে অলরেডি লেনদেনের পরিমাণ হয়েছে, আমাদের অর্থনীতির যদি সাইজ দেখা যায় বা পুঁজি বাজারের যে পোটেনশিয়ালিটি দেখা যায়, তাতে কিন্তু পুঁজি বাজার যদি ঠিকমতো গুড গভর্নেন্স থাকে এবং বিনিয়োগকারীদের আস্থায় যদি এটা পরিচালিত হয় এবং সরকারের যদি কিছু নীতি সহায়তা পাওয়া যায় এবং রিফর্ম হয়, তাহলে কিন্তু এই বাজারে লেনদেনের পরিমাণ 5,000 কোটি টাকাও কিন্তু হতে পারে। কারণ আমাদের অর্থনীতির কিন্তু এরকম একটা ডেপ্থ আছে। দীর্ঘদিন ধরে পুঁজি বাজারটা খাদের কিনারে ছিল, সেখান থেকে এই যে পুঁজি বাজারে কিছুটা হলেও আস্থার একটা আস্ফালন দেখা যাচ্ছে, এটা পজিটিভ। এবং এটার কারণ লালিভাই যেটা বললেন, এর সাথে যদি আমি আরো গোটা দুই এক পয়েন্ট অ্যাড করি। দেখুন, সরকারের একদম খোদ উপর মহল থেকে ইভেন খোদ প্রধানমন্ত্রী পুঁজিবাজারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেটা কিন্তু খুবই পজিটিভ নোটে করেছেন। এখন আমাদের দেশের মতো আপনার যেখানে গভর্নেন্স ব্যবস্থা, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর কথা
আলাদা একরকম ভ্যালু থাকে বা ওয়েটেজ থাকে, এটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দেখেন, ম্যাক্রো ইকোনমি নিয়ে আমাদের যে অনেক বড় একটা আশঙ্কা ছিল, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু একমাত্র তথ্যপত্র যা পাওয়া যাচ্ছে, সেখানে কিছুটা হলেও পুনরুদ্ধার হচ্ছে বলে বোঝা যাচ্ছে। এবং আইএমএফ যে সাপোর্টটা দিচ্ছে বাংলাদেশকে, সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আর থার্ড যদি বলি, এই যে বাংলাদেশের টাকা ভার্সাস ডলারের যে একটা আনস্টেবল এবং খুবই একটা বাজে অবস্থা ছিল, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু এখন একটা স্টাবিলিটির দিকে আসছে। তো এখান থেকেও ম্যাক্রো ইকোনমি নিয়ে কিন্তু কিছুটা হলেও মানুষের মনে আশার সঞ্চারণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দেখেন, পুঁজিবাজারে তো বড় একটা আমাদের জনগোষ্ঠী ইনভলভ, তারা কতদিন মুখ ফিরিয়ে থাকবে, এটারও কিন্তু একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলে যদি পুঁজিবাজারে দুর্নীতি কন্ট্রোল করে এবং যারা এখানে দুষ্কৃতকারী, যারা এখানে বিভিন্নভাবে আপনার মনে করেন মার্কেট মেকআপ করে, তাদেরকে যদি জবাবদিহির আওতায় আনা যায়, তাহলে এই পুঁজিবাজারের আপনার সূচক যেটা বাড়ছে, এটা এখনো কিন্তু, বা মার্কেট ক্যাপিটালাইজেশনের পরিমাণ যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এখনো যেটা হওয়া উচিত তার চেয়ে অনেক নিচে। তো কাজেই এটা বাড়ার আরো সম্ভাবনা আছে। শুধু গুড গভর্নেন্সটা দরকার এবং বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখা দরকার বলে আমি মনে করি। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আলোচনায় ফিরে যাব, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আজকের তালিখাতার বিষয় শেয়ার বাজারের লেনদেনে হঠাৎ উত্থান কেন। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে যাব। বাজেটে আমরা দেখেছি যে 50 লাখ টাকার উপর গেইন ট্যাক্সের কারণে পুঁজিবাজারে মন্দা দেখা গেলেও এখন অনেকটাই চাঙ্গা ভাব কিন্তু আমরা পুঁজিবাজারে লক্ষ্য করছি। তাহলে কি গেইন ট্যাক্সের ব্যাপারে আমরা বলতে পারি যে অহেতুক একটি নেতিবাচক প্রচারণা করা হয়েছিল? দেখুন, এই ব্যাপারটা যেটা বলবো যে গেইন ট্যাক্স 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইনে যেটা হবে, এটা আপনার পুঁজি বাজারে যে খুব বড় ইম্প্যাক্ট করবে তা কিন্তু না। বাট যে ইম্প্যাক্টটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ইম্প্যাক্ট। তো পুঁজি বাজারে মনস্তাত্ত্বিক ইম্প্যাক্টের কিন্তু আপনার একটা প্রতিফলন থাকে। বাট এর মধ্যে আরেকটা কথা শোনা যাচ্ছে, যেটা যে এনবিআর এর সাথে বাজার সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি আছে, তাদের একটা কথা হয়েছে যে এটা হয়তো এছাড়াও দিয়ে উঠিয়ে দিবে। তো আমার ব্যক্তিগত আপনার যেটা ওপিনিয়ন থাকবে, সেটা হচ্ছে দেখেন, এই গেইন ট্যাক্স থেকে যে অনেক পরিমাণ ট্যাক্স আপনার রাজস্বতে আসবে তা কিন্তু না। বাট পুঁজি বাজারের পুনর্গঠন বা দেশের ম্যাক্রো ইকোনমিক যে ডেভেলপমেন্ট, এটা সাস্টেইনেবল হওয়ার জন্য একটা শক্তিশালী পুঁজিবাজার কিন্তু খুবই প্রয়োজন। সেক্ষেত্রে এই গেইন ট্যাক্সের ব্যাপারটা বোধহয় কনসিডারেশনে নেয়ার সুযোগ আছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা দেখেন, আপনার আমাদের মতো দেশের যে অর্থনীতির সাইজ, এখানে কিন্তু পুঁজি বাজার থেকে পুঁজির সংস্থান হওয়া উচিত, সেটা না হয়ে ব্যাংক থেকে হয়। ওখানে একটা রিফর্ম দরকার। এবং ব্যাংক থেকে যে স্বল্প মেয়াদে অর্থ কালেক্ট করে ব্যাংক যে দীর্ঘ মেয়াদে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে, আলটিমেটলি কিন্তু এটা লোন ডিফল্ট হয়ে আলটিমেটলি রাষ্ট্রকেই কিন্তু অনেক পরিমাণ ক্ষতি বহন করতে হয় বা সাবসিডি দিতে হয়। এই সাবসিডির যদি কিছু অংশ পুঁজি বাজারের মাধ্যমে দেয়া হয় এরকম ট্যাক্স বেনিফিট দিয়ে, তাহলে কিন্তু আলটিমেটলি দেশের ম্যাক্রো ইকোনমি উপকৃত হবে এবং সেখানটায় আপনার দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, সেটা সাস্টেইনেবল হবে। এবং আমি এখনো মনে করি যে আমাদের পুঁজি বাজারে নীতি নির্ধারকদের পলিটিক্যাল লিডারশিপের সাথে একটা ডায়লগ এঙ্গেজ হয়ে তারপরে এই রিফর্ম গুলো করা দরকার। ইভেন গেইন ট্যাক্স বা কর্পোরেট যে ট্যাক্স আছে তালিকাভুক্ত কোম্পানিগুলো, সেগুলোও কমানোর জন্য কাজ করা উচিত। কারণ ট্যাক্স রেট শুধু ইস্যু না, টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স কত কালেক্ট হবে সেটা হচ্ছে ইস্যু। ট্যাক্স রেট তালিকাভুক্ত কোম্পানি কমালে কিন্তু
টোটাল ট্যাক্স কালেকশন বাড়বে বলে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, এবং সত্যিকার অর্থে কিন্তু সেটার সম্ভাবনা আছে। জি, সেক্ষেত্রে আহমেদ রশিদ লালী আপনার কাছে একটু যেতে চাই। পুঁজিবাজারে এই মন্দার কারণে আমরা যতটুকু দেখেছি অনেক বিও অ্যাকাউন্টগুলো কিন্তু রিনিউ হচ্ছে না, অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ব্যাখ্যা আপনি কি দিবেন? দেখেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বিও অ্যাকাউন্ট বন্ধ হবে, আবার ভালো কোম্পানি যদি লিস্টিং এর জন্য সে বিও অ্যাকাউন্ট আবার বেড়ে যায়। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেকে পুঁজিবাজার ছাড়েন, অনেকে আবার পুঁজিবাজারে ঢোকেন, ওইটা প্রবলেম না। যেটা বেসিক প্রবলেম বিষয়টা সেটা হলো যে দেখেন, ইন্টারফারেন্সটা কমাতে হবে। এই যে আমাদের এখানে যে বিভিন্ন এজেন্সি, সেটা বাংলাদেশ ব্যাংক বলেন কিংবা এনবিআর বলেন, বিভিন্ন ডাইরেক্ট একেবারে পুঁজিবাজারে এসে ইন্টারফেয়ার করে, ইনভেস্টিগেট করে, এই সকল বিষয় যদি ওয়ান উইন্ডো সার্ভিস করা যায়, যার যা প্রয়োজন সব ইনফরমেশন থ্রু এসিসি থেকে আসতে হবে। এসিসির কাছ থেকে ওনারা যদি সকল ইনফরমেশন নেয়, তাহলে পরে এই বিষয়টা কনফিডেন্সের ঘাটতি হয় না বিনিয়োগকারীদের মাঝে, এবং তার সাথে কোনো ইম্প্যাক্ট পুঁজিবাজারে পড়ে না। হ্যাঁ, সো কাজেই আমার কাছে যেটা, ইন্টারফারেন্সটা যত কম হয়, পলিসি শিফটিং যত কম হয়, এই যে আজকে একটা পলিসি কালকে একটা পলিসি, পুঁজিবাজার পলিসির উপরে চলে। সো কাজেই পলিসিটা যদি আপনি শিফটিং করেন নাও এন্ড দেন, তাহলে কিন্তু আমাদের বাজারে প্রবলেম, আমাদের লিকুইডিটি প্রবলেম না। পুঁজিবাজারে কিন্তু অনেক বিনিয়োগকারী আছেন, বড় বিনিয়োগকারী, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা আছেন, ওনারা কিন্তু বিনিয়োগের জন্য প্রস্তুত। আমাদের বাজারটাকে ভাইব্রেন্ট রাখতে হবে, এবং ভাইব্রেন্ট রাখার জন্য আপনি যদি দেখেন আজকে ইন্ডিয়াতে যদি দেখেন, এই যে সরকারি কোম্পানি আমাদের যে তিতাস গ্যাস আছে, পাওয়ার গ্রিড আছে, টেস্কো আছে, আপনি সরকার 51% শেয়ার রেখে বাকি শেয়ার দিয়ে দিক না, জনগণের সাথে শেয়ার করুক, ডিভিডেন্ডটা, লভ্যাংশ শেয়ার করুক সরকার, অসুবিধা তো নাই। সরকার এখান থেকে টাকা তুলে তার ডেভেলপমেন্ট কাজ করুক। এই হাই ইন্টারেস্ট রেটে লোন নেওয়ার তো প্রয়োজন নাই। সো কাজেই এই কাজগুলা আমাদেরকে যদি সরকার করেন, তাহলে পরে পুঁজিবাজারটা ভাইব্রেন্ট হবে, এবং পুঁজিবাজার জি, থেকে আমরা সরকার উপকৃত আপনি হবে, পলিসি শিফটিং এর কথা বলছিলেন, এবং এ পর্যায়ে আমি মাহমুদ হোসেন আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা দেখেছি অনেকদিন পর ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং গ্রামীণ ফোনের মতো যে মৌলভিত্তিক শেয়ার যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম বেড়েছে। এটি কেন? আপনি একটু ছোট করে আমাদেরকে বলবেন। দেখুন, আমি এটা বলবো যে নাম্বার ওয়ান, এই যে মৌলভিত্ত বা মৌল শক্ত যে কোম্পানিগুলো, বড় বড় কর্পোরেট, যাদের ইভেন রিপোর্টিং নিয়ে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়েও কম্পারেটিভলি একটা স্বস্তির জায়গা আছে, এবং কর্পোরেট গভর্নেন্স নিয়েও বেটার একটা অবস্থা আছে, তাদের শেয়ারের দাম বাড়ারই কথা। কারণ এই যে আপনার দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের যে একটা নিম্নমুখী প্রবণতা ছিল, এর আছে, কিন্তু এই মাল্টিন্যাশনাল বা বড় বড় কোম্পানিগুলোরও শেয়ার প্রাইস কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে বা আপনার হচ্ছে যেটা অন্যায্য ভাবে অনেক কমে গেছিল। কাজেই মার্কেট যখন একটু কারেকশনের দিকে যাচ্ছে, এবং মার্কেটে যখন বিনিয়োগকারীরা ফিরে আসছে, সেটা আপনার হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী হোক, তারা যখন আপনার ফ্লাই করলে তো একটু আপনার মনে করেন সেফলি ফ্লাই করার দরকার, এবং সেখানে এই যে মৌলভিত্ত সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার নিয়ে টানা হিস্সা হবে, এটাই ভালো। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন ধরে বাজার যখন খারাপ ছিল, তখন দেখা গেছে যে ছোট ক্যাপের কোম্পানিগুলো নিয়ে বিভিন্ন রকম খেলাধুলা হয়েছে, যেখানে এই বড় বড় ক্যাপের কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনার বাজারে খেলাধুলা করাটা কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট। কাজেই আপনার এখানে কিন্তু মানুষ সেই সাইডে ইনভেস্টমেন্ট করে, তো এবং এই ইনভেস্টমেন্টটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। তো কাজেই আমি বলবো যে এটা শর্ট অফ তাদের প্রাইস কারেকশন হচ্ছে, এবং এটা পুঁজিবাজারের জন্য একটা ভালো দিক বলে আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং পুঁজিবাজারের হালচাল এবং এই উত্থান অব্যাহত থাকবে এই প্রত্যাশাও কিন্তু আমরা রাখছি। আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।
ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন।